করোনায় দেশে এক শিশুসহ 7 জনের মৃত্যু। এ নিয়ে মারা গেলেন 152 জন। নতুন শনাক্ত 497, 7টি জেলায় করোনা আক্রান্ত। কাল থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে বিক্রি হবে ইফতার। কিছুই জানেন না মন্ত্রী ও সমন্বয় কমিটি। সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্দা মোকাবেলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। কিট উদ্ভাবন বিষয়ে গাইডলাইন না মেনে উল্টো দোষারোপ করছে গণস্বাস্থ্য। সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন। র্যাপিড টেস্টের অনুমতি দেয়নি খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ভাইরাসের প্রতিরোধকের গুজব রটিয়ে 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। চট্টগ্রামের 32 জনের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক জরিমানা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা 150 ছাড়ালো। সবশেষ একদিনে আরো 7 জন মারা গেছেন, যার মধ্যে 10 বছরের নিচে এক শিশু রয়েছে। আজও সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় 5 জন। এছাড়া সিলেটে 1 জন এবং রাজশাহীতে 1 জন রয়েছেন। একদিনে নতুন 497 জন শনাক্ত হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। 2-1 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো 4টি কেন্দ্রে করোনা পরীক্ষা শুরু হবে বলেও জানানো হয়। করোনা যুদ্ধের 51তম দিনে বাংলাদেশ। এরই মধ্যে দেশের 7টি জেলা এখন করোনা আক্রান্ত। সোমবারের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত্যুর সংখ্যা এখন 150 শতাধিক। সবশেষ একদিনে এক শিশু সহ মারা গেছেন 7 জন। আর 3812টি নমুনা পরীক্ষা করে নতুন 497 জন করোনা শনাক্ত হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো 4টি কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের পরীক্ষা কাজ শুরু করবেন এবং আমাদের কোভিড-19 নমুনা পরীক্ষাতে সাহায্য করবেন। কুমিল্লা জেনারেল হাসপাতালে আজকে তারা টেস্টের জন্য মেশিন রান করবেন এবং হয়তো আগামীকাল থেকে তারা পরীক্ষা কাজ শুরু করবেন। তাছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজেও অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষা কাজ শুরু করবেন। ঘরে মানুষ বেশি থাকলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে ধূমপান এবং ক্ষতিকর পানীয় পরিহারের আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান কোভিড-19 আক্রান্তের ঝুঁকি বাড়ায় এবং যে কোনো ধরনের পানীয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা এইসব পানীয় পান করা ত্যাগ করুন। খাদ্য তালিকায় ফল ও শাকসবজি রাখতে, বাসি এবং তেল চর্বিযুক্ত খাবার পরিহারের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন। করোনাকালের 51তম দিনে বাংলাদেশ, এবং সেই 8 তারিখ থেকে শুরু, 8ই মার্চ থেকে যখন শুরু, তখন থেকেই কিন্তু আসলে প্রথমে 1, 2, 3, 4 করে, এবং এরপর কিন্তু গত কয়েকদিনের যে পরিসংখ্যান সেটি আমরা দেখছি যে ক্রমেই কিন্তু 300 থেকে 500-র মধ্যে ঘরে এই সংখ্যাটা প্রতিদিন রয়েছে। সবশেষ আজকের যে পরিসংখ্যান যদি দেখি, যে নমুনা পরীক্ষা হয়েছে 3812টি, নতুন করে আক্রান্ত যেটি আগেই বলেছি 497, মোট আক্রান্ত কিন্তু 5913, মোট মৃত কিন্তু 7 জন, এবং এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 152, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত 24 ঘন্টায় 9 জন। তো এই সুস্থ হওয়ার সংখ্যা যদি বলি, টোটাল কিন্তু 131 জন এখন পর্যন্ত যে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য, সেই তথ্য মতে তারা সুস্থ হয়ে, অর্থাৎ করোনা নেগেটিভ হয়ে তারা বাড়ি ফিরেছেন। এছাড়া আমরা যদি বয়স ভিত্তিক বিভাজন করি, মৃতদের 10 বছরের নিচে কিন্তু গত 24 ঘন্টায় যে মারা গিয়েছে 7 জন, তার মধ্যে কিন্তু 10 বছরের নিচে একজন রয়েছে, এবং এ নিয়ে বাংলাদেশে এই এইজ গ্রুপে অর্থাৎ 10 বছরের নিচে মারা গেল 2 জন। এবং জেলা ভিত্তিক যদি বিবেচনা করি মৃত্যুর, সেটা কিন্তু ঢাকা কিন্তু বরাবরই যেমন বলা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে। আজকেও কিন্তু আমরা দেখলাম যে 7 জনের মধ্যে 5 জনই কিন্তু ঢাকার, এবং এছাড়া আরও একজন যে রয়েছেন সিলেটের, অর্থাৎ ঢাকার পাশাপাশি সিলেটে একজন মারা গেছে, এবং আর একজন রাজশাহীতে, অর্থাৎ 7 জনের মধ্যে 5 জন ঢাকায়, একজন সিলেট এবং একজন রাজশাহীতে যারা মৃত্যুবরণ করেছেন। তো এই ছিল মোটামুটি আজকে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের মোটামুটি আমার কাছে দেওয়ার মতো সারাংশ।
আগামীকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগরীতে রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি করার অনুমোদন দিয়েছে ডিএমপি। এছাড়া পাড়া মহল্লার দোকানও 2 ঘন্টা বাড়িয়ে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তারা জানান, ইফতারিতে ঢাকার ঐতিহ্য রক্ষা এবং ব্যাচেলরদের কথা বিবেচনা করে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত। তবে করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। দেশে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানী ঢাকার নাগরিক। যেখানে সংক্রমণ রোধে প্রতিদিন রাজধানীর সড়ক কিংবা অলিগলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন। বন্ধ করা হলো সব ধরনের বড় জমায়েত। সেখানে মঙ্গলবার থেকে রাজধানীর সকল রেস্তোরাঁয় ইফতার বিক্রির অনুমোদন দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা জানায়, করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়া মহল্লার যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখন 4টা পর্যন্ত খোলা থাকতে পারবে। ঢাকা শহরে অনেক ব্যাচেলারও আছে যারা খাদ্যদ্রব্য প্রস্তুত করা কষ্টসাধ্য হয়। প্রতিষ্ঠিত হোটেল অথবা রেস্তোরাঁ রয়েছে রমজানের ইফতারি তৈরি করতো, সেই দোকানগুলো তারা প্রস্তুত করে বিক্রয় করতে পারবে। যে বিষয়গুলো আছে এটা সামগ্রিক আমাদের সমন্বয় রয়েছে। সমন্বয় তো দূরে থাক, জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জানালেন, তিনি বিষয়টির কিছুই জানেন না। এই বিষয়টা ঠিক আমি বলতে পারছি। আমি একটু জেনে নেই আমাদের মিনিস্ট্রির অন্য কারোর সাথে, সচিবের সাথে বা ডিজির সাথে আলোচনা হয়েছে কিনা এই বিষয়টি জেনে নিতে হবে, আমি বলতে পারছি না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বাড়াবে সংক্রমণের ঝুঁকি। এই ধরনের আদেশ এবং নির্দেশনা এই মুহূর্তে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা দুর্ভাগ্যজনক। এই আদেশের মাধ্যমে সংক্রমণ রোধের জন্য যে উপদেশগুলো দিয়ে আসছিলাম সেটা হয়তো এখন আসলে অসার প্রমাণিত হবে। করোনা সংক্রমণ রোধে গত 25 মার্চ থেকে দেশের সকল দোকান ও রেস্টুরেন্ট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কিট বিষয়ে গণস্বাস্থ্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কোনো দেশে র্যাপিড টেস্টের অনুমতি না দেয়ায় বাংলাদেশ এখনও তা ব্যবহার করছে না। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে বলে জানান তিনি। এ সময় অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনকে হেয় করায় গণস্বাস্থ্য কেন্দ্রের সমালোচনা করেন সংস্থাটির মহাপরিচালক। ওটাকে ইস্যু করছে, আমরা এটা বুঝতে অক্ষম। সত্যি কথা বলতে কি, তা উনারা বলতে ঠিক আছে যাবেন, আজকে গিয়েছে, আজকে বলছেন নেব না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট নিয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এভাবেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে টেস্টিং কিট অনুমোদনের ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রকে হয়রানি করা হচ্ছে। এর একদিনের ব্যবধানে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কিট তৈরিতে সরকারের সব ধরনের সহযোগিতার পরও স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসনকে হেয় করে অপপ্রচার চালাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা কি ঘুষ দেব? ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। তিনি বলেন, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রকে দেওয়া চিঠিতে ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন করার পরেই টেস্টিং কিট জমা দিতে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর, কিন্তু সেটি না করে ট্রায়াল পর্যায়েই তারা কিট হস্তান্তরের চেষ্টা করে। আমরা বলেছিলাম যে এই যে কিটটা, এটি কিন্তু অ্যাপ্রুভ কিট না, এটি হচ্ছে এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট। এটি তো হ্যান্ড ওভার হয় না, এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন। এ সময় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কোনো দেশকে র্যাপিড টেস্টের অনুমোদন দেয়নি, তবে ভবিষ্যতে র্যাপিড টেস্টের প্রয়োজন পড়তে পারে বলে জানান তিনি। সারা পৃথিবীব্যাপী টেস্ট কিটের যে সংকট, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল টেস্ট কিটের সংকট। র্যাপিড কিট টেস্টের সংকট নেই সারা পৃথিবীতে। হাজার হাজার কোম্পানির র্যাপিড টেস্ট কিট তৈরি করেছেন। গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের সকল প্রক্রিয়া শেষ করে সেটি কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। পাহাড়ি ঢলে ফসল নষ্টের আশঙ্কায় সুনামগঞ্জের হাওরে পুরোদমে চলছে ধান কাটা। দ্রুত করার জন্য ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক মেশিন।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজেদের সুরক্ষিত রেখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হলেই সবকিছু খুলে দেওয়ার বিষয়ে ভাববে সরকার। সকালে রাজশাহী বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফের বিষয়েও আশ্বাস দেন সরকার প্রধান। মহা দুর্যোগ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পার করছে প্রায় ২ মাস। ১ মাস পেরিয়েছে সার্বিক জীবনযাত্রার স্থবিরতা। এ অবস্থায় মাঠ পর্যায়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিক নির্দেশনা দিতে নিয়মিত ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় সোমবার গণভবন থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের এই আয়োজন। এতে প্রধানমন্ত্রী বলেন, করোনার ভয়াল থাবা সামলে নিতে সাধ্যমতো কৃষি উৎপাদন চলমান রাখার কোনো বিকল্প নেই। আশ্বাস দেন ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফেরও। প্রত্যেক জেলায় কিন্তু কোনো একটা ভালো হাসপাতাল, সেখানে আমরা আইসিইউ ব্যবস্থা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে সব জেলায় আমরা করে দেবো। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। তিনি জানান, নিজেদের সুরক্ষিত রেখে সংক্রমণ কমাতে পারলে ধীরে ধীরে সব খুলে দেওয়ার ব্যাপারে ভাববে সরকার। ঘোষণা দেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুলবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু যেসব জায়গায় এখনো এরকম করোনা ভাইরাস বেশি দেখা দেয়নি, ধীরে ধীরে আমরা সেই জায়গাগুলি আস্তে আস্তে শিথিল করে দিচ্ছি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে। আমাদের স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো। সামাজিক নিরাপত্তার বাইরে থাকা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বাঁচানোই এখন বড় লক্ষ্য। চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চয়ই আসে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যে দীর্ঘ ১ মাসের বেশি সময় বন্ধ থাকার পর সাভারে প্রায় ৩ শতাধিক গার্মেন্টস কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ তারা। একই অবস্থা গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলোতেও। সাভারের মোজাফফর হোসেন জয় ও গাজীপুরের রাজিবুল হাসানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সোমবার সাভার আশুলিয়া শিল্প এলাকায় কাকডাকা ভোরে সড়কে দলে দলে নেমে আসেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের নির্দেশে ভোর ৫টায় কারখানায় কাজে যোগ দিতে দীর্ঘক্ষণ প্রধান ফটক বন্ধ পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। আমরা কি নিরাপত্তা ভাই? একটা বাথরুমের শ্রমিক ঢুকে নিজের ভাগে ১০০-র উপরে। মালিকের নিচে যারা আছে তারা চামচা, ঠিক আছে, তারা শ্রমিকদেরকে হুমকি দিয়ে অফিসে নিয়ে যায়। কেন আমাদের জীবন নিয়ে কোনটা খেলা সিনেমিনি খেলবে? এদিকে অনেক কারখানায় ছিল না কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। তবে সামাজিক দূরত্ব না থাকার বিষয়টি স্বীকার করেন মালিক পক্ষ ও শিল্প পুলিশ। শিপমেন্টের কারণেই আমাদের খোলা রাখার প্রয়োজন আছে। আমরা তো ওইভাবে ফ্যাক্টরিগুলোতে যে দেখতেছি না যে এটা আসলে আমাদের এখতিয়ারের মধ্যেও না। সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় ১২০০ শিল্প কারখানা রয়েছে। গাজীপুরে দলে দলে কাজে যোগ দেন গার্মেন্টস শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হাত ধোয়া সহ সামাজিক নিরাপদ দূরত্বের কথা বললেও খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠান মানছে এ নিয়ম। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গাজীপুরে ২০৭২টি গার্মেন্টস কারখানা রয়েছে, আর খোলা রয়েছে প্রায় ৫০০। সাবিত সারওয়ার, সময় সংবাদ। জনপদের সময় আরো থাকছে। করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় মানুষের পাশে নওগাঁর প্রতিবন্ধী শিশুরা নিজেদের জমানো টাকা দিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। শিক্ষণীয় দৃষ্টান্ত, বলছেন বিশিষ্টজনেরা। একদিকে লকডাউন, রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ায় নিষেধাজ্ঞা, অন্যদিকে গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলায় মহাসড়কে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। সেক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা নির্ধারণে পুলিশকে পড়তে হচ্ছে নানা জটিলতায়। অন্যদিকে সাধারণ মানুষও পড়েছেন ভোগান্তিতে। আবার এমন পরিস্থিতির ফায়দা নেয়ার চেষ্টা করছেন অনেকেই।
বাইক চালিয়ে মাগুরা থেকে এসেছেন ঢাকায়। পুরো পথে কোথাও বাধার মুখে না পড়লেও গাবতলী চেকপোস্টে আটকে দেয় পুলিশ। এক্ষেত্রে টেক্সটাইল প্রতিষ্ঠান খোলার দাবি বাইক চালকের। রাজধানীতে ঢুকতে চাওয়া মানুষদের অনেকেরই দাবি ছিল কর্মস্থল খোলার। আজকে আমাদের অফিস খোলা, গার্মেন্টসের অ্যাক্সেসরিজ আমি কাজ করেছি। তবে অন্যান্য দিনের মতো আজও তুচ্ছ কারণ কিংবা বিনা প্রয়োজনে ঢাকায় ঢোকা বা বের হওয়া মানুষের সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেক বেশি। এক্ষেত্রে যানবাহনের বিরুদ্ধে মামলা এবং সাধারণ মানুষকে সতর্ক করে দেয় পুলিশ। আপনি তো কোথাও যাচ্ছিলেন, থেমে গেলেন কেন? থেমে গেলাম সামনে চেকপোস্টে, এই কারণে থেমে গেলাম। যদি সামনে কি হবে না হবে সেই প্রস্তুতি আগে নেওয়ার জন্য থেমে গেল। কোন গার্মেন্টস খোলা, কোন ইয়া খোলা, এটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না। তারপর যারা বলতেছে যে তাদের গার্মেন্টস খোলা, আমরা দেখতেছি, তাদের সাথে কথা বলতেছি, কথা বলে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ যে উনি সত্য কথা বলতেছে, তাদেরকে আমরা ছেড়েছি। আর যদি দেখে মনে হচ্ছে যে একটু আমদা করতেছে, তখন তাদের আমরা পুশব্যাক করে দিচ্ছি। করোনা সংকট মোকাবিলায় গত 5 এপ্রিল থেকে রাজধানীতে প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ সদর দপ্তর। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করতে নানা ধরনের সিদ্ধান্ত আসবে, এ কথা ঠিক। তবে বিনা প্রয়োজনে মানুষের যাতায়াত বন্ধ সহ প্রয়োজনীয় কাজে বের হওয়াদের হয়রানি রোধে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অঘোষিত লকডাউনের 1 মাস পেরিয়ে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। ঢাকার রাজপথ, অলিগলি আর বাজার থেকে লকডাউনের লক্ষণ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে, যদিও কোভিড-19 সংক্রমণ রেখা এখনো ঊর্ধ্বমুখী। 4 থেকে 24 জন। হাজারীবাগ এলাকায় 15 দিনে কোভিড-19 সংক্রমিতের সংখ্যা বেড়ে 6 গুণ। সঙ্গে পাল্লা দিয়ে কমেছে নিরাপদ দূরত্ব রক্ষার প্রবণতা। এমন বাস্তবতায় প্রতীকী শাস্তি আর উদ্বুদ্ধ করার কার্যক্রম বাড়িয়েছে সেনাবাহিনী, কিন্তু সেই উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুরুতেই শুনতে হলো নানা বাহানা। আসলে মানুষ সচেতন না, সবাই একবারে 5 জন 7 জন একসাথে বের হচ্ছে, এক গাড়িতে যাচ্ছে। হয়তো বা এই জন্যই সংক্রমণ কি বেশি এখানে। পিপি তৈরি করি, তো একটা পিপি নিয়ে গেছিলাম শিকদার মেডিকেলে। মনে করলাম বেরিবান্ডা মানে একটু খোলা আছে, তো রিক্সাতে একটু ঘুরে আসি। চাকরি করি আমি, একজন ড্রাইভার। সাহেব ম্যাডাম যাইতে বলছে, এখন তো যাওয়া তো দরকার, কারণ এই মাসে তো পুরা মাসে আমার যাওয়া হয়নি, গাড়ি স্টার্ট দেওয়া হয়নি। এদিকে সোমবার রাজপথেও দেখা গেছে অঘোষিত লকডাউনের যে কোনো দিনের তুলনায় যানবাহন ও মানুষের বেশি চাপ। নিরাপদ দূরত্ব ব্যবস্থাপনায় আসা বাজারগুলোর পরিস্থিতি সহনীয় হলেও এর বাইরে থাকা বাজার ও অলিগলিতে রাজপথের চেয়েও খারাপ অবস্থা। সেনা টহল অধিনায়ক বলছেন, নাগরিকদের ঘরের বাইরে আসার প্রবণতার সাথে পাল্লা দিয়ে তৎপরতা বাড়াচ্ছেন তারাও। বাজারগুলোকে স্ট্রিক্ট মেজার্সের আওতায় এনেছি, যার ফলে এখানে হচ্ছে গিয়ে দোকানগুলোকে অনেক গ্যাপে গ্যাপে বসানো গিয়েছে। ক্রেতারা অটোমেটিক্যালি সামাজিক দূরত্ব মেনটেন করতে বাধ্য হচ্ছে। প্রতিটি অলিগলিতে আমাদের টহল জোরদার করেছি, আরও ফ্রিকোয়েন্টলি আমরা টহলে যাচ্ছি। যারাই বাইরে বের হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনছি। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, এটা হচ্ছে কি আমরা একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা করছি। যেমন আমি যদি অলিগলিতে ঢুকি, তাহলে পুলিশ হচ্ছে গিয়ে রাস্তাটা কভার করে, আমি যদি রাস্তা কভার করি, পুলিশ হয়তো বা অলিগলিতে ঢোকে। গেল 15 দিনে রাজধানীর নতুন 85টি এলাকা ও নতুন করে প্রায় 2500 লোক সংক্রমিত হয়েছেন, যা আগের চেয়ে 8 গুণেরও বেশি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও করোনা ভাইরাসের প্রতিরোধক গুজব রটিয়ে গত 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। এর মধ্যে চট্টগ্রামের 32 আমদানিকারক রয়েছেন বলে জানা গেছে। তারা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে গেলেও 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে 2 গুদাম মালিককে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো তথ্য অনুযায়ী চট্টগ্রামের 32 জন আমদানিকারক গত 4 মাসে 35টি চালানে আদা আমদানি করেছেন প্রায় 3200 মেট্রিক টন, যার আমদানি মূল্য 25 কোটি টাকা। সেই অনুযায়ী প্রতি কেজি আদার দর ছিল 80 থেকে 90 টাকা। কিন্তু করোনা ভাইরাসের অন্যতম প্রতিরোধক গুজব রটিয়ে আদা বিক্রি হয়েছে প্রতি কেজি 350 থেকে 360 টাকা ধরে। প্রতি কেজিতে আয় করেছে 250 টাকা। পেপারলেস ব্ল্যাক মার্কেট তৈরি করে আমদানিকারক, কমিশন এজেন্ট এবং আড়তদার এবং ব্রোকার যারা আছে তারা সবাই মিলে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মূল আমদানিকারক আছে, তাদের লাইসেন্সের ব্যাপারে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এর জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা রিপোর্ট করব। গত কয়েকদিন ধরে খুচরা কিংবা পাইকারি পর্যায়ে আদার সন্ধান মিলছিল না। শেষ পর্যায়ে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় খাতুনগঞ্জে, যেখানে পাওয়া গেল অন্যান্য পণ্যের আড়ালে এ ধরনের শত শত টন আদা। মূলত কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর জন্য এই আদাগুলো গুদামে
গুদামে রাখা হয়েছিল। আমদানিকারক এবং গুদাম মালিকেরা পালিয়ে যাওয়ায় গত দুদিন ধরে খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত। দিনভর অভিযান চালিয়ে পাওয়া যায় 2টি গুদাম। গুদাম মালিকদের 2 লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারে প্রথমে আদার দোকানগুলো বন্ধ পাওয়া যাচ্ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা জানতে পেরেছি এক্স্যাক্টলি কোনগুলো আদার দোকান। সেগুলো আমরা গুদামগুলো খুলিয়েছি এবং দেখেছি যে আদা গুদামজাত করা আছে, কিন্তু এগুলোতে আদা থাকার কথা ছিল না। তারা অন্য ব্যবসায়ী হলেও তারা আদা গুদামজাত করছে। এরকম 2টি দোকান পেয়েছি, 2টি দোকানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত আদাগুলো প্রতি কেজি 120 টাকা দরে বিক্রি করে দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সস্তায় টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামেও নিম্নবিত্তের কাতারে এখন মধ্যবিত্তরা। করোনা সংকটের কারণে মধ্যবিত্তরা এসব পণ্য কিনতে ভিড় করায় বাড়ছে চাহিদা, কিন্তু সরবরাহ না বাড়ায় পণ্য না পাওয়ার অভিযোগ সর্বস্তরের মানুষের। তবে টিসিবি কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় 15টির পরিবর্তে 35টি পয়েন্টে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কম দামে টিসিবির পণ্য কিনতে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন নিম্নবিত্তের। মহামারীর সংকটে এ কাতারে যুক্ত হয়েছে মধ্যবিত্তরাও, তাই প্রতিদিন বাড়ছে পণ্যের চাহিদা। কিন্তু সরবরাহ না বাড়ায় ঘন্টার পর ঘন্টা নিজেদের একটু আড়াল করে লাইনে দাঁড়িয়েও খাদ্য সামগ্রী না পাওয়ায় হতাশ তারা। 3 দিন ঘুরে গেলাম, অনেক লাইন দেখে দেখে চলে গেছি। এখন মধ্যবিত্ত মানুষ আমরা যাবো কোথায়? আমাদের যেগুলো চাহিদা সেগুলো পাবো কিনা জানি না, তবুও কষ্ট করে লাইনে দাঁড়ালাম। প্রতিটি পয়েন্টে তেল, ডাল, চিনি সহ 350 জন পণ্য পাওয়ার কথা, কিন্তু ভোক্তাদের অভিযোগ 150 থেকে 200 মানুষ পাচ্ছে পণ্য। তবে টিসিবি কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় নগরীর 15টির পরিবর্তে এখন 35টি পয়েন্টে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এখন 35টা, প্রতিটা ট্রাকে একজন ডিলার 1000 কেজি চিনি, 1500 লিটার সয়াবিন তেল, 500 কেজি ছোলা এবং মসুর ডাল 200 কেজি এবং খেজুর 50 কেজি করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় দুর্যোগের এ সময় বিতরণের পয়েন্ট এবং পণ্যের পরিমাণ আরও বাড়ানোর দাবি ক্যাবের। মানুষের যা আগে স্টক ছিল সেগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে, সেই কারণে এখন পণ্য বাড়ানোটাই মূল দায়িত্ব। পণ্যের জন্য হাহাকার হলেও নগরীর অভিজাত এলাকা চাঁদগাঁও আবাসিকে মেসার্স সবুর নামে একজন ডিলার ট্রাক ভর্তি পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতার ভিড় নেই। বৃষ্টি উপেক্ষা করে নিম্নবিত্তের সাথে লাইনে দাঁড়ানো এসব মধ্যবিত্তের শেষ ভরসা টিসিবির কম দামের এসব পণ্য, কারণ তারা না পারছেন পথে নামতে, না পারছেন হাত পাততে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চলমান করোনা সংকটের কারণে প্রায় 1 মাস ধরে বন্ধ ভারতের পেট্রাপোল বন্দর। আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ পণ্য বোঝাই প্রায় 5000 ট্রাক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাসই আটকে আছে সব। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত 26 মার্চ থেকে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ সময় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল প্রায় 5000 পণ্য বোঝাই ট্রাক। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। পণ্যগুলো দ্রুত খালাস করা না গেলে গুণগত মান নষ্ট হতে পারে। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। 1-2 দিনের জন্য যদি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আলাপ করে আমাদের এই ফ্যাক্টরির কাঁচা মাল যেগুলো আছে, ওষুধ শিল্প যে কাঁচা মালগুলো আছে, এগুলো যদি দেশে ঢোকানো যায়, ভারতীয় পাশ থেকে আমাদের এই গাড়িগুলা বেনাপোল বন্দরে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ড্যামেজের হাত থেকে ক্ষতিগ্রস্ত কম হবে। অধিকাংশ আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো ইনপুট করছে, এগুলো বর্ডারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটকে থাকা পণ্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা। খুবই আশাবাদী যে অচিরেই কাজ শুরু হতে যাবে। এখানে ভয় করি তো কাজ হবে। ওদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে গাড়িগুলা ঢোকার সাথে সাথে খালি করে গাড়িগুলা পাঠিয়ে দেব, কিন্তু তারা সে গাড়িগুলাই আমাদেরকে দেয়নি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে, যা থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল।
বন্যার কবল থেকে ফসল রক্ষায় সুনামগঞ্জের হাওরে পুরোদমে চলছে ধান কাটা। দ্রুত ধান কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন। সকাল থেকে দেখার হাওর, শনির হাওর ও মাটিয়ান হাওর সহ বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়। কৃষকের পাশাপাশি দ্রুত ধান কাটতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন হাওর অঞ্চলের চাষিরা। এ অবস্থায় চলতি মৌসুমে ধান কাটার জন্য সুনামগঞ্জ কৃষি বিভাগকে নতুন করে ৪৫টি কম্বাইন্ড হারভেস্টার ও ২৭টি রিপার মেশিন দিয়েছে সরকার। চলতি মৌসুমে জেলায় ২,২০,০০০ হেক্টরের মধ্যে ১,৬১,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে করোনা সংকটকালে দেশের কৃষি খাতে সার, বীজ সহ কৃষি উপকরণে স্বল্প সুদে ১৯,০০০ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সচিবালয়ে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। কৃষকের কাছ থেকে বোরো মৌসুমে ৮ লাখ মেট্রিক টন ধান কেনা হবে বলেও জানান তিনি। ইতিমধ্যেই ৫,০০০ কোটি টাকার কৃষিতে প্রণোদনার কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, মাত্র ৪% সুদে। কিন্তু এটা ছাড়াও কৃষি মন্ত্রণালয় থেকে ৯,০০০ কোটি টাকা আমরা কিন্তু সাবসিডি বলেন বা প্রণোদনা বলেন, আমরা কৃষির বিভিন্ন উপকরণে সার, তার বিদ্যুৎ এবং অন্যান্য বীজ এগুলো তো আমরা দিয়ে থাকি। আমরা আগে ৯% সুদে কৃষকদেরকে দেওয়া হতো, এটি কমিয়ে এখন এটাকেও ৪% সুদে নিয়ে আসছে। ৫ ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ ইন্টার্ন চিকিৎসক এখন কোয়ারেন্টিনে। ফলে হাসপাতালে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসক নেতা। স্বজনরা করোনার উপসর্গ গোপন করে রোগীকে হাসপাতালে ভর্তি করায় ইন্টার্ন চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বলে জানালেন জেলা প্রশাসক। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গত ১২ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছেই। এদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত ৫ জন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২০৯ জন ইন্টার্ন চিকিৎসকের বেশিরভাগই এখন কোয়ারেন্টাইনে। আর এ কারণে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের এই চিকিৎসক নেতা। তাদের সংস্পর্শে যারা ছিল তাদের কোয়ারেন্টাইনে রাখার জন্য তারা এখন হোস্টেলে অবস্থান আছে, আর কিছু অংশ তাদের জয়েন করছে, তাদের নিয়ে আমাদের কাজ করতে বেগ পাইতে হইতেছে। নানা কারণে হাসপাতালের এই পরিস্থিতি বলে জানালেন পরিচালক। N95 শুরুর দিকে যেটা আশা করছিলাম সেইভাবে কতটা প্রাপ্যতা থাকবে বা পাবো, এই সব কিছু একটা দোল চলে, কিছু আসলে আমাদের সক্ষমতার অভাবও ছিল। আমি বলবো যে আমাদের সেই পরিমাণে অ্যাবিলিটি ছিল না। জেলা প্রশাসক বলছেন, স্বজনরা করোনার উপসর্গ গোপন করে রোগীকে হাসপাতালে ভর্তি করায় ইন্টার্ন চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন। ভুল তথ্য দিয়ে কিছু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে গিয়ে আমাদের এই ম্যাসাকারটি করে ফেলেছে। অর্থাৎ তাদের কারণে আমাদের কিছু ইন্টার্ন ডাক্তাররা আক্রান্ত হয়েছেন এবং তাদের যারা সহপাঠী রয়েছে বা তারা যারা একসাথে থাকে তারা কিছু আতঙ্কে রয়েছে। হাসপাতালে চিকিৎসকের পদ ২২৪টি, এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৯৫ জন। রোববার হাসপাতালে মোট রোগী ছিল ৩৮৬ জন, এর মধ্যে করোনা আক্রান্ত ২৩ জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। করোনা পরিস্থিতিতে এবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের অসহায় শিশুরা। নিজেদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে অনন্য নজির স্থাপন করল নওগাঁর মহাদেবপুরের একদল প্রতিবন্ধী শিশু। এই ঘটনাকে সমাজের সবার জন্য শিক্ষণীয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। নওগাঁ থেকে M.R. রকির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুর রাবিয়া পল্লী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এখানকার শিশু শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে তাদের শিক্ষকের কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে। প্রত্যেকে তারা তাদের টিফিনের জমানো ১০০ টাকা করে জমা দেয় শিক্ষকদের কাছে। করোনা ভাইরাসের উদ্যোগে দান করলাম। সরকারের সাথে তাল মিলিয়ে আমরা যদি একে অপরের সহভাগিতা নিয়ে প্রত্যেকের পাশে যদি দাঁড়াই, তাহলে আমাদের এই করোনা মুক্ত খুব সহজে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ছোট ছোট বাচ্চা সে এইরকম একটা কথা বলছে যে এইরকম একটা উদ্যোগ নিব, আমরা শুনে সত্যি আমরা অনেক লজ্জিত, কিন্তু ভালোও লাগছে যে তারা এইরকম একটা উদ্যোগ নিছে। সোমবার সকালে প্রতিবন্ধী শিশুরা তাদের জমানো ১২,৩০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন। এটা আমাদের সকলের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। আমরা সবাই ওদের কাছ থেকে জানতে পারি, শিখতে পারি। আজকে যারা অসহায়, তাদের কিছু দেওয়ার নাই, সমাজের কাছ থেকে যা চাই
তারা আজকে চোখে আঙুল দেখে দিচ্ছি বিতরণদের যে আপনারাও দিন, আমরা তো দিচ্ছি, আপনারা দিন। 2005 সালে প্রতিষ্ঠিত রাবিয়া পল্লী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে 123 জন শিক্ষার্থী ও 7 জন শিক্ষক রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নওগাঁয় প্রধানমন্ত্রীর অনুদান পেলেন সর্বহারা দল থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা 73 জন। এ উপলক্ষে দুপুরে জেলা পুলিশ লাইন্স শেডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এ সময় জেলা প্রশাসক হারুনুর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বক্তব্য রাখেন। পরে বিভিন্ন সময় সর্বহারা দল থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আত্রাই ও রানীনগর উপজেলার 73 জনকে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ প্রণোদনা থেকে জনপ্রতি 50,000 টাকা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা যুদ্ধের সময় যাতে তাদের ভুলে যাননি যে তারা অভাবে থাকতে পারে, তাদের খাদ্য সংকট হতে পারে, এই বিষয়টি অনুধাবন করে এদের জন্য আবার কিন্তু প্রণোদনা দিয়েছে। সো আমরা আজকে তাদের এই প্রণোদনা দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা তাদের কার্যক্রমগুলোকে সার্বক্ষণিক মনিটর করতেছি যেন তারা আবার খারাপ পথে না চলে যায়। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনায় দেশে এক শিশু সহ 7 জনের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 152 জন। নতুন শনাক্ত 497, 60টি জেলায় করোনা আক্রান্ত। কাল থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে বিক্রি হবে ইফতার, কিছুই জানেন না মন্ত্রী ও সমন্বয় কমিটি। আর সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্দা মোকাবেলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। কিট উদ্ভাবন বিষয়ে গাইডলাইন না মেনে উল্টো দোষারোপ করছে গণস্বাস্থ্য। সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন। র্যাপিড টেস্টের অনুমতি দেয়নি খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ভাইরাসের প্রতিরোধকের গুজব রটিয়ে 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। চট্টগ্রামের 32 জনের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক জরিমানা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।